মশার মশার দাপটে অতিষ্ঠ নগরবাসী, কাজে আসছে না কোনো উদ্যোগী। 24 ঘন্টা মশারি টানানোই থাকে, ওটার ভিতরে ঢুকে ভাত খাই। সরকারও পরিষ্কার করতেছে না, কিন্তু মাঝখানে আমরা শুধু শুধু মশার কামড় খাইতেছি। ধ্বংস করতে হবে প্রজনন ক্ষেত্র, খাল বিল নর্দমা। খালকে উদ্ধার করে তাকে সলল এবং যথাযথ জলপ্রবাহ দ্বারা নিশ্চিত করা সম্ভব না, আর তা না হলে মশকের আধার খাল হবেই। শিগগিরই সমাধানের আশাবাদ। প্রত্যেকটা সংস্কার কাজ চলছে, আগামী 1 মাসের ভেতরে আপনারা একটা ভিজিবল একটা চেঞ্জ দেখতে পাবেন। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি মালিহা ইসলাম মনামি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কালই দেশে আসছে ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন। দরিদ্র দেশগুলো নাগালের বাইরে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় কাবু সারা দেশ। উত্তরের জনপদে মাঝারি শৈত্যপ্রবাহ। দৌলতদিয়া, পাটুরিয়া ও শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ। এবং করোনায় আকাশপথে যাত্রী কমলেও কার্গো ফ্লাইটের কদর। বিভিন্ন বন্দরে জাহাজ জটের কারণে ঝুঁকছেন ব্যবসায়ীরা। পণ্যবাহী ফ্লাইট পরিবহনে বাড়ছে আগ্রহ। রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিত্যক্ত খাল ও নর্দমা পরিণত হয়েছে কিউলেক্স মশার উর্বর প্রজনন ক্ষেত্রে। অথচ গুরুত্বপূর্ণ এই বিষয়টি অনেকটা পাশ কাটিয়ে চলে মশক নিধন কার্যক্রম। ফলাফল, দিনে রাতে মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই সমাধান পেতে সবার আগে ধ্বংস করতে হবে প্রজনন ক্ষেত্র। পাশাপাশি মশা মারতে পরীক্ষিত কার্যকর ওষুধ প্রয়োগের পরামর্শ তাদের। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন রহমান। চলছে মশক সমাবেশ নাকি মশাদের বাগান বাড়ি এটি? রাজধানীর আগারগাঁও এলাকার এই দৃশ্যই বলে দিচ্ছে কতটা বেড়েছে মশার দাপট। মানুষের নগরে রাজত্বই গড়ে তুলেছে ক্ষতিকর এই কীট। কোথাও উৎপাতের মাত্রা ছাড়িয়েছে সহ্যের সীমা। সকল প্রতিরোধ ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে রক্তের নেশায় বুঁদ এই মশক দল। শীতকালে মশাটা একটু কম ধরে, বড় খেতা কুতা গায়ে দিয়ে রাখি। আর গরমের দিনে তো মনে করেন যে খেতা গায়ে দেওয়া যায় না, আর মশার লাগি ঘুমানো যায় না। 2 দিন পরে পরে দেখি ওষুধ দেয়, কিন্তু ওষুধ মশা তো কমছে না। একই এলাকার বাসিন্দা গৃহিণী ইয়ানুর জানালেন, দিনরাত 24 ঘন্টায় টাঙিয়ে রাখতে হয় মশারি। কাজে আসে না নামি দামি কয়েলের বিষাক্ত ধোঁয়াও। দেখতেছেন 24 ঘন্টা মশারি টানানোই থাকে, ওটার ভিতরে ঢুকে ভাত খাই। অতিষ্ঠ নগরবাসীর কাছে মশার উৎস অজানা নয়। দিনে দিনে নিজেরাই তৈরি করেছেন এমন প্রজনন ক্ষেত্র। উদাসীন নগর কর্তৃপক্ষ। মশা হয়ে তো আমাদের অসুস্থ বানালে কামড়াইয়া। সরকারও পরিষ্কার করতেছে না, কিন্তু মাঝখানে আমরা শুধু শুধু মশার কামড় খাইতেছি। চলতি বছরের শুরুতে ওয়াসার হাতে থাকা ঢাকার খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশন পেলেও আসেনি দৃশ্যমান পরিবর্তন। নগর প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কঠিন এবং তরল পর্যায়ের ব্যবস্থাপনা না করে খালকে উদ্ধার করে তাকে সলল এবং যথাযথ জলপ্রবাহ দ্বারা নিশ্চিত করা সম্ভব না, আর তা না হলে মশকের আধার খাল হবেই। ওয়াসার থেকে আমরা যে ডোবা খালগুলোকে আমরা পেয়েছি, এগুলোকে এখন প্রত্যেকটা সংস্কার কাজ চলছে। আগামী 1 মাসের ভেতরে আপনারা একটা ভিজিবল একটা চেঞ্জ দেখতে পাবেন। দীর্ঘদিনের অবহেলায় রাজধানী জুড়ে থাকা 26টি খালের অর্ধেকেরও বেশি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। মশা মারতে কম হয়নি কামান দাগা, কিন্তু চোখের সামনে এমন উর্বর প্রজনন ক্ষেত্র বহাল রেখে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তা কি আদৌ বাস্তবসম্মত? বরং ফলপ্রসূ সমাধান পেতে নাগরিক সচেতনতার পাশাপাশি জরুরি নগর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কালই দেশে আসছে ভারতের উপহার 20 লাখ ডোজ করোনা ভ্যাকসিন। সেরামের ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন খবর শোনা গেলেও স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। জানান, ফাইজার বায়োএনটেকের টিকার জন্য আবেদন করেছে সরকার। করোনাকালে অব্যবস্থাপনার সাফাই গিয়ে দাবি করেন শক্ত হাতে মহামারী মোকাবিলার। এদিকে আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বুঝিয়ে দেওয়া হবে করোনা টিকার জন্য অনলাইন নিবন্ধনের অ্যাপস।
শিগগিরই করোনার ভ্যাকসিন হাতে পাবে বাংলাদেশ। এই মুহূর্তে গোটা স্বাস্থ্য খাতের ব্যস্ততা ভ্যাকসিন ব্যবস্থাপনায়। এমন বাস্তবতায় সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের মুখোমুখি স্বাস্থ্যমন্ত্রী। নিজের বক্তব্যের শুরুতেই করোনা মোকাবেলায় নিজেদের সাফল্যের কথা তুলে ধরেন মন্ত্রী। জানান, দুর্যোগ মোকাবিলার পাশাপাশি ঘুরে দাঁড়িয়েছে স্বাস্থ্য খাত, নেই শয্যা কিংবা আইসিইউ সংকট। করোনার শুরু থেকেই আমরা কখনোই ঘরে বসে থাকতে পারিনি, নিরাপদ স্থানে থাকতে পারিনি, আমাদেরকে কাজ করতে হয়েছে। মন্ত্রী বলেন, সপ্তাহখানিকের মধ্যেই দেশে আসছে ভারতের সিরাম থেকে আনা অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রথম 50 লাখের চালান। এর আগেই আসতে পারে ভারত সরকারের উপহার হিসাবে দেয়া ভ্যাকসিন। 25-26 তারিখে ফার্স্ট লট অফ ভ্যাকসিন আমরা প্রথম লট আমরা পেয়ে যাব, এটা আমরা আশা রাখি অ্যাজ পার দি কন্ট্রাক্ট। এবং আমাদেরকে ভারত সরকারও কিছু ভ্যাকসিন আমাদেরকে উপহার স্বরূপ দিবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবিলায় থাকছে বিশেষ নজরদারি। অন্যান্য দেশে লক্ষ্য করছি কি হচ্ছে, কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। তো কাজেই তাকে যদি সেবা দিতে হয় তাহলে হাসপাতালের কাছে থাকলে, হাসপাতালে থাকলে বেটার হবে। সরকার যখন টিকা বিনামূল্যে দিচ্ছে তাহলে তাদের সেবাটাও তো সরকার দিবে। 4 লাখ মানুষের জন্য ফাইজারের টিকার 8 লাখ ডোজ আসবে। এদিকে অন্য এক অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জানান, টিকার রেজিস্ট্রেশন সহ সার্বিক তথ্য সংরক্ষণে সুরক্ষা অ্যাপ আগামী সপ্তাহেই বুঝিয়ে দেয়া হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে। সুরক্ষা.gov.bd নামে আমরা একটা ডিজিটাল রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম তৈরি করেছি। আমরা আশা করছি 25 তারিখের মধ্যে আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের এই ডিজিটাল ভ্যাকসিন রেজিস্ট্রেশন সফটওয়্যারটা আমরা তুলে দিতে পারবো। কারো কথায় বিভ্রান্ত না হয়ে, কোনো ধরনের মিথ্যা অপপ্রচারে, ষড়যন্ত্রকারীদের কথায় আমরা যেন কেউ মনোবল দুর্বল না করি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কারো কথা। এদিকে উন্নত দেশগুলোতে পুরোদমে টিকাদান কর্মসূচি চললেও দরিদ্র দেশগুলো টিকার নাগালের বাইরে থাকায় গভীর উদ্বেগ ও হতাশা ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধনী দেশগুলোর পাশাপাশি স্বল্পোন্নত দেশের মানুষের মাঝেও করোনার টিকা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ব্রিটেনে দ্রুত গতিতে এগিয়ে চলছে টিকাদান কর্মসূচি। টিকাদানের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে এখনও সংকট কেটে যায়নি বলে সতর্ক করেছেন তিনি। I do think that things will be very different by the spring. চিকিৎসাকর্মী, শিক্ষক ও সামনের সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিনেশনের পর এবার গণটিকাদান কর্মসূচি শুরু করেছে রাশিয়া। মস্কো সহ দেশজুড়ে শপিং মল সহ বিভিন্ন স্থানে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। যে কেউ যে কোনো অঞ্চল থেকে বিনামূল্যে দেশটির উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিন নিতে পারবেন। জার্মানিতে চলছে করোনার টিকাদান। সোমবার পশ্চিমাঞ্চলীয় নর্থ রাইন ওয়েস্টফেলিয়ায় চিকিৎসা কর্মীদের টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন অঙ্গরাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী সহ স্থানীয় কর্তৃপক্ষ। বেলজিয়ামে শুরু হয়েছে মডার্নার ভ্যাকসিনেশন কার্যক্রম। সোমবার দেশটির একটি হাসপাতালের চিকিৎসা কর্মীরা এই টিকা নেন। তবে ভ্যাকসিন সংকটের কথা জানিয়েছে ফ্রান্স। এ নিয়ে বিভিন্ন অঞ্চলের মেয়ররা সরকারের উদাসীনতাকেই দায়ী করছেন। ইউরোপের পাশাপাশি উন্নত দেশগুলোতে পুরোদমে টিকাদান কর্মসূচি চললেও টিকা থেকে বঞ্চিত স্বল্পোন্নত ও দরিদ্র দেশগুলো। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উন্নত দেশে সুস্থ স্বাভাবিক যুবকদের ভ্যাকসিন দেয়া হচ্ছে, অথচ দরিদ্র দেশের অসুস্থ বৃদ্ধরা টিকা পাচ্ছে না। এটা ঠিক না। কিছু দেশে ভ্যাকসিন আসার আলো হলেও অসমতার দেয়ালের কারণে গরিব দেশগুলো চরমভাবে বঞ্চনার শিকার হচ্ছে। বৈষম্য দূরীকরণে সবার কাছে টিকা পৌঁছে দিতে এখনই উদ্যোগ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমর ইনান, সময় সংবাদ। দেশ জুড়ে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। শীতার্ত মানুষের খবর জানাতে এই মুহূর্তে রংপুরের আরকে এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন। মালিহা, এখনও কিন্তু উত্তরাঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন এবং তীব্র কুয়াশাপাত হচ্ছে। এখনো পর্যন্ত আমরা যদি একটু দেখি যে খুব কাছে থেকেও কোনো কিছু কিন্তু দৃশ্যমান হচ্ছে না, যার কারণে মহাসড়কে যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। রাত 3টার পর থেকে 3টার আগে পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাত 3টার পর থেকে কিন্তু এই তীব্র ঘন কুয়াশা ঝরা শুরু হয়েছে। আবহাওয়া অফিস যদিও তারা পূর্ব
থেকে বলে আসছিল যে আসলে এই যে আজকের যে দিনটি এদিন থেকে কিন্তু এই অঞ্চলে যে মাঝারি থেকে যে শৈত্যপ্রবাহ সেটি থাকবে না এমন পূর্বাভাস দিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু যে এইখানে যে কুয়াশাপাত এবং শীতের যে অনুভূতি সেটি কিন্তু বলছে না যে শৈত্যপ্রবাহ থেকে এই অঞ্চল শৈত্যপ্রবাহ দূর হয়েছে। এখানে আমরা দেখছি যে ভোর থেকেই শ্রমজীবী মানুষ তাদের কিন্তু ঘর ছেড়ে বের হতে হয় জীবিকার তাগিদে, পেটের তাগিদে। তারা কিন্তু ভোর থেকে ঘর ছেড়ে বের হয়েছে, পথে নেমেছে শ্রমজীবী মানুষ, তাদের নিজের কাজের অন্বেষণে বেরিয়েছে। তারা জানিয়েছে যে তীব্র শীত অনুভূত হচ্ছে, তবে গত কয়েকদিন ধরে যে কনকনে বাতাস বইছিল সেই বাতাস কিন্তু নেই, যার কারণে কিছুটা হলেও স্বস্তি। জনজীবনে যে তীব্র ঘন কুয়াশায় চারদিক ঢেকে থাকলেও আসলে হাড় কাঁপানো শীতের অনুভূতিটি কিছুটা কমে এসেছে, যার কারণে মানুষ কিছুটা স্বস্তি কিন্তু পাচ্ছে। তবে ঘন কুয়াশার কারণে যান চলাচল এবং মানুষের চলাচল কিন্তু বিঘ্ন ঘটছে। আমরা দেখছি যে অনেক কম সংখ্যায় রাজপথে যানবাহনগুলো চলাচল করছে এবং মানুষের উপস্থিতিও কিন্তু খুব একটা পরিলক্ষিত হচ্ছে না। তো এই ছিল এই অঞ্চলে শীতের সর্বশেষ। মালিহা। রংপুরের আরকি এলাকা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী রতন সরকার, জানাচ্ছিলেন শীতার্ত মানুষের খবর। এদিকে ঘন কুয়াশায় বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল। এতে ঘন্টার পর ঘন্টা ঘাটে অপেক্ষমান যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশা বাড়তে থাকায় সোমবার রাত 12টার পর থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এতে দুর্ঘটনা এড়াতে রাত 3টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। এ সময় 97টি ছোট বড় যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে ছোট বড় 6টি ফেরি। তীব্র শীতের মধ্যে পারাপারের অপেক্ষায় উভয় ঘাট এলাকায় সহস্রাধিক যানবাহনের হাজারো যাত্রী ও শ্রমিকরা। একই অবস্থা শিমুলিয়া বাংলাবাজার নৌরুটেও, উভয় ঘাটে অপেক্ষমান কয়েকশো যানবাহন। করোনা মহামারীতে আকাশপথে যাত্রী কমলেও কদর বেড়েছে কার্গো ফ্লাইটের। সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে জাহাজ ও কন্টেইনার জটের কারণে আটকা পড়েছে আমদানি রফতানি চালান। তাই কার্গো ফ্লাইটে তৈরি পোশাক রফতানি, চিকিৎসা সামগ্রী ও শিল্পের জরুরি কাঁচামাল পরিবহন করছেন। এতে মুনাফা দেখে দেশি বিদেশি নতুন 10টি প্রতিষ্ঠান ও এয়ারলাইন্স কার্গো ফ্লাইট ও হেলিকপ্টার চালাতে সিভিল এভিয়েশনে আবেদন করেছে। হাজেরা শিউলির রিপোর্ট। করোনা দুর্যোগে এখনও সব দেশের আকাশপথ উন্মুক্ত হয়নি, ফলে বহরে থাকা উড়োজাহাজ অলস বসে থাকলেও রক্ষণাবেক্ষণ, ঋণের কিস্তি ও লিজের খরচ বাবদ বিপুল অর্থ ব্যয় হচ্ছে এয়ারলাইন্সগুলোর। যাত্রী চলাচল সীমিত হলেও জীবন রক্ষাকারী ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল আমদানি ও রপ্তানি থেমে নেই। করোনাকালে যাত্রীবাহী ফ্লাইট কম চলায় কার্গো ফ্লাইটে পণ্য পরিবহনের চাহিদা বেড়েছে। সুযোগ বুঝে কার্গো অপারেটররা বাড়িয়ে দিয়েছে ভাড়া। চাহিদা বাড়ায় 6টি দেশি প্রতিষ্ঠান ও 4টি বিদেশি এয়ারলাইন্স কার্গো ফ্লাইট ও হেলিকপ্টার চালানোর অনুমতি চেয়ে সিভিল এভিয়েশনে আবেদন করেছে। কার্গো এবং হেলিকপ্টার তারা নতুন জয়েন করতে চাচ্ছে। সো কার্গো সেক্টরে যেটা ডাবল ডিজিট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। গার্মেন্টসে প্রচুর র মেটেরিয়ালস এন্ড অল, শিল্প কলকারখানা যত আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে তত এই জিনিসটা বাড়ছে। মার্কেট আছে বলে আসলে তারা এখন এখানে এই ব্যবসাটা আসতে চাচ্ছে। বহরে থাকা উড়োজাহাজ কাজে লাগাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হংকং ও গুয়াংজুতে সপ্তাহে নিয়মিত 6টি কার্গো ফ্লাইট চালাচ্ছে। এতে ভালো লাভ হচ্ছে বলে জানালেন বিমানের এমডি। কার্গো লাভজনক তো ডেফিনেটলি। আমি যখন প্যাসেঞ্জার ক্যারি করি, প্যাসেঞ্জারকে অনবোর্ড করার পরে আমার আরও অনেক খরচ লাগে, প্যাসেঞ্জারকে সার্ভিস দিতে হয়। কিন্তু কার্গো আপনি যখন অনবোর্ড করলেন আর একবারে নামাইলেন, এখানে ইনবিটুইন আর কোনো সার্ভিস কার্গোর দরকার হয়। যাত্রীবাহী ফ্লাইট কম হওয়ায় এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করছে কার্গো এয়ারলাইন্সগুলো। তবে বেশি এয়ারলাইন্স আসলে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। লস অ্যাঞ্জেলসে যেখানে আমরা মাল পাঠাতাম ধরেন $3.15 পার কেজি, এই করোনাকালীন সময় $10 পর্যন্ত ফ্রিটের কস্ট এসছে। তো আজকে যদি আমাদের এখানে অনেকগুলো এয়ারলাইন্স অপারেট করতো, তাহলে কিন্তু
এই ধরনের মনোফলি বিজনেস থাকতো না। যদি আরও অনেক বেশি এয়ারলাইন্স বাংলাদেশে আসে, এক্সপোর্টাররা তারা অনেক ভালো রেটে মাল পাঠাতে পারবে। 2020 সালে 25,000 ফ্লাইট মোট 2,41,000 মেট্রিক টন পণ্য পরিবহন করেছে। বর্তমানে বাংলাদেশ থেকে 29টি যাত্রীবাহী ও 11টি কার্গো সহ মোট 39টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও বিরল নজির স্থাপন করতে চলেছেন। এই প্রথম কোনো ফার্স্ট লেডি তার উত্তরসূরিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ না জানিয়ে বিদায় নিচ্ছেন, যা মার্কিন ইতিহাসে বিরল। একই সঙ্গে এ যাবৎকালের সর্বনিম্ন জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছাড়ছেন তিনি। হোয়াইট হাউসে কাটানো 4 বছর স্মরণীয় সময় উল্লেখ করে বিদায়ী ভাষণে মার্কিন জনগণকে ধন্যবাদ জানান মেলানিয়া ট্রাম্প। 4 বছর ছিলেন হোয়াইট হাউসে স্বামী ডোনাল্ড ট্রাম্পের সূত্রে। মার্কিন ইতিহাসে স্বামী ডোনাল্ড ট্রাম্পের মতো অনেকটা অসম্মানজনকভাবেই বিদায় নিতে হচ্ছে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। তার জনপ্রিয়তাও একেবারে তলানিতে। সিএনএন ও মার্কিন গণমাধ্যমগুলোর জরিপ অনুযায়ী ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে বিদায় নিতে হচ্ছে মেলানিয়াকে। তবে নিজের জনপ্রিয়তা কমলেও এখনও ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি, পেয়েছেন সম্মান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত রেকর্ডকৃত বিদায়ী ভাষণে মার্কিনদের ধন্যবাদ জানান বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। করোনা মহামারীর মধ্যে সেবা দিয়ে যাওয়ায় চিকিৎসক, নার্স সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানান তিনি। The world continues to confront the COVID-19 pandemic. I thank all of the nurses, doctors, healthcare professionals, manufacturing workers, truck drivers, and so many others who are working to save lives. সহিংসতার মাধ্যমে কোনো কিছু অর্জন করা যায় না উল্লেখ করে সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান বিদায়ী ফার্স্ট লেডি। To all the people of this country, you will be in my heart forever. Thank you. God bless you and God bless the United States of America. হোয়াইট হাউস ছাড়ার সময় ঘনিয়ে এলেও স্থলাভিষিক্ত হতে যাওয়া ফার্স্ট লেডি জিল বাইডেনকে এখনও আমন্ত্রণ জানাননি মেলানিয়া। এই প্রথম কোনো ফার্স্ট লেডি তার উত্তরসূরিকে বাসায় আমন্ত্রণ না জানিয়েই বিদায় নিচ্ছেন, যা মার্কিন ইতিহাসে বিরল। ওমর ইনান, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে তারকা সমৃদ্ধ বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। একই মাঠে সন্ধ্যা 6টায় আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। জয় দিয়েই এবারের আসর শুরু করে বসুন্ধরা কিংস। নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে 2-0 গোলে হারায় অস্কার ব্রুজেনের শিষ্যরা। এবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। প্রতিপক্ষকে সমীহ করেই জয়রথ ধরে রাখার প্রত্যয় কিংসদের। প্রথম ম্যাচে আবাহনীর কাছে হারলেও এবার ঘুরে দাঁড়াতে চায় পুলিশ ফুটবল ক্লাব। এদিকে দিনের আরেক ম্যাচে আবাহনীর বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। জয় দিয়ে মিশন শুরু করে ঢাকা আবাহনী। ইতিবাচক ফুটবল উপহার দিয়ে ম্যাচ বাই ম্যাচ জিততে চায় আকাশী নীলরা। গেল ম্যাচে শেখ রাসেলের কাছে 2-1 গোলে হেরে যায় ব্রাদার্স। তবে হারের তিক্ততা ভুলে এবার দলগত পারফরমেন্স করেই জয়ের লক্ষ্য গোপীবাগের দলটির। ইপিএল এর খবর। নিউক্যাসল ইউনাইটেডকে উড়িয়ে দিল আর্সেনাল। এমিরেটসে 3-0 গোলে জিতল গানাররা। জোড়া গোল করেছেন পিয়েরে ওবামেয়াং। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।